প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়ে আপনার সব প্রশ্নের উত্তর পাবেন আশা করি। আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো খাদ্যের রিসার্কুলার সম্পর্কে, বিভিন্ন পদের পরীক্ষা কবে হবে, পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে, পরীক্ষার মানবন্টন ও সময়, পরীক্ষা লিখিত হবে নাকি এমসিকিউ, কি বই পড়বেন, কত মার্কস পেলে উত্তীর্ণ হবেন ইত্যাদি বিষয় নিয়ে। প্রথমেই আসি রিসার্কুলার নিয়ে। তো আপনারা জানেন এর আগে 1377 পদে 2 বছর আগে খাদ্য অধিদপ্তর সার্কুলার প্রকাশ করে এবং পরীক্ষা হবে করেও হয়নি। এরই মধ্যে খাদ্য অধিদপ্তর থেকে জানায় যে তারা 2550 পদে নতুন করে রিসার্কুলার দিচ্ছে। তো আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন বাহাল থাকবে, নতুন কোনো পদ আসলে সেই পদে নতুন করে আবেদন করতে হবে। এরপরে আসি পরীক্ষা তাহলে কবে অনুষ্ঠিত হবে। যতদূর জানি এই মাসের মধ্যেই রিসার্কুলার হবে এবং দ্রুত সময় সেটা 2-3 মাস হতে পারে, অর্থাৎ ঈদের পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। এবার আসি পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে। যেহেতু অলরেডি 2 লক্ষের অধিক আবেদন জমা পড়েছে এবং নতুন করে রিসার্কুলার দিয়েছে, সুতরাং নতুন করে আরও আবেদন জমা হবে। তো সেক্ষেত্রে পরীক্ষা জেলা শহরে হওয়ার সম্ভাবনা প্রবল। এরপরে আসি মানবন্টন ও সময় নিয়ে। খাদ্য অধিদপ্তরের 2-1টা পদ বাদে উপখাদ্য পরিদর্শক, শার্টলিপি কাম কম্পিউটার অপারেটর, শার্টলিপি মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, সহকারী উপখাদ্য পরিদর্শক ইত্যাদি পদে 100 মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময় থাকবে 90 মিনিট। তো এখানে দেখুন, উপখাদ্য পরিদর্শক, উচ্চমান সহকারী, নাজির কাম উচ্চ সহকারী, অডিটর, হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার, সহকারী উপখাদ্য পরিদর্শক পদে সরাসরি নিয়োগের প্রার্থীগণের পরীক্ষার বিষয় এবং নম্বর ইত্যাদি। তো এখানে দেখুন, লিখিত পরীক্ষার বিষয় বাংলায় 30 নম্বর, ইংরেজিতে 30, গণিতে 20, সাধারণ জ্ঞানে 20, মোট হচ্ছে 100 নম্বর এবং লিখিত পরীক্ষায় 5 নম্বর হচ্ছে 50%, অর্থাৎ 100তে 50 পেলে পাস, এবং লিখিত পরীক্ষার সময় হচ্ছে 90 মিনিট এবং মৌখিক পরীক্ষার নম্বর হচ্ছে 10, অর্থাৎ মোট নম্বর আসতেছে 110। এরপরে আসি পরীক্ষা পদ্ধতি নিয়ে। পরীক্ষা কি এমসিকিউ পদ্ধতিতে হবে না লিখিত পদ্ধতিতে হবে? তো দেখুন, এখানে বিজ্ঞপ্তিতে বলা আছে ক্রমিক নং 1, 4 এবং 8-এ বর্ণিত পদের প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং খ বিজ্ঞপ্তিতে বলা আছে 2, 3, 13 এবং 14 নং পদে বর্ণিত প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এবং বিজ্ঞপ্তির ক্রমিক নং 5, 6, 7, 9, 10, 11, 12, 15, 16, 17, 18, 19, 20, 21 পদে বর্ণিত প্রার্থীরা বাংলা, গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এবং 22 নং পদে বর্ণিত প্রার্থীরা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো এখানে অনেকেই কনফিউশনে পড়ে যান, আসলে পরীক্ষা পদ্ধতি কোনটা হবে, লিখিত নাকি এমসিকিউ। আসলে এই লিখিত পরীক্ষা বলতে 100 মার্কের এমসিকিউ পরীক্ষাকেই বোঝানো হচ্ছে। অর্থাৎ 100 মার্কের যে এমসিকিউ পরীক্ষা এটাই লিখিত পরীক্ষা হিসেবে গণ্য হবে। এছাড়া কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না, সরাসরি এরপরে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপরে আসি কোন বই পড়বেন। প্রথমে যে কাজটা করবেন, বিগত 10 বছরের বিসিএস কোশ্চেনগুলো ভালো করে পড়বেন, কারণ দেখা গেছে বিগত সালের বিসিএস প্রশ্ন থেকে অনেক প্রশ্নই হুবহুব তুলে দেয়। এরপরে রিসেন্ট 1 বছরের জব সলিউশনের প্রশ্নগুলো পড়ে ফেলবেন। এতে করে আপনি অন্যান্য প্রতিযোগীদের থেকে অনেক আগানো থাকবেন, কারণ হচ্ছে এখানে আপনি কিছু সাম্প্রতিক কোশ্চেনগুলো পারবেন যেগুলো অন্যান্য প্রার্থীরা পারবে না। এরপরে আসি বিষয়ভিত্তিক কোন সাবজেক্টের জন্য কোন বই পড়বেন। তো
তো বাংলার জন্য আপনারা জর্জ MP3 অথবা অগ্রদূত বইটা পড়তে পারেন। দুইটা বইই কাছাকাছি এবং দুইটা বইই খুবই ভালো মানের বই। তো জর্জ থেকে পড়লেও হবে অথবা অগ্রদূত থেকে পড়লেও হবে। এরপরে আসি ইংরেজি। ইংরেজির জন্য মাস্টার্স অথবা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম বইটা দেখতে পারেন। মাস্টার্স এবং ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম দুইটা বই খুবই ভালো মানের বই। তো আপনি এই দুইটার যে কোনো একটা বই পড়লেই আপনি মোটামুটি 100% নিশ্চিত পাবেন আশা করা যায়। এরপরে আসি গণিত। গণিতের জন্য খায়রুল বেসিক ম্যাথ বইটা দেখতে পারেন অথবা জর্জ MP3 বইটা দেখতে পারেন এবং সাথে বিগত সালের BCS এর যে গণিত প্রশ্নগুলো আসছে এগুলো একটু ভালো করে দেখবেন। এরপরে আসি জিকের জন্য এরপরে আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের জন্য MP3 অথবা প্রফেসরসের যে কোনো একটা বই পড়তে পারেন এবং এর সাথে কিছু সাম্প্রতিক প্রশ্ন যেগুলো বর্তমান অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে 2025 সালের যে সাম্প্রতিক ঘটনাগুলো আছে এগুলো একটু ভালো করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বাংলার জন্য যে বিষয়গুলো দেখবেন বর্ণ ও ধ্বনি, সন্ধি, বাক্যশুদ্ধি ও বানান, সমাস, শব্দ, বিপরীত শব্দ, সমর্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, পদ প্রকরণ, কারক ও বিভক্তি, বাক্য প্রকরণ, উপসর্গ, কাল যতিচিহ্ন, আধুনিক যুগ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল, পত্রিকার সম্পাদক, ছদ্মনাম, উপাধি, মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ এবং উপন্যাস। ইংরেজির জন্য নাউন, ভার্ব, নাম্বার, জেন্ডার, ফ্রেজ অ্যান্ড ক্লজ, টেন্স, ভয়েস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, স্পেলিং, আর্টিকেল, কন্ডিশনাল সেন্টেন্স, প্রিপোজিশন, ইডিয়মস, ভোকাবুলারি এগুলো দেখবেন। গণিতের জন্য যে টপিকসগুলো দেখবেন সংখ্যার ধারণা, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, গড়, ঐকিক নিয়ম, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, বীজগণিতিক সূত্রবলী, উৎপাদকে বিশ্লেষণ, সূচক এবং লগারিদম, রেখা কোণ, বৃত্ত, চতুর্ভুজ। এরপরে আসি কত মার্কস পেলে ভাইবা দিতে পারবেন। তো এখানে বলা আছে যে লিখিত পরীক্ষায় সর্বনিম্ন পাস নাম্বার 50%, অর্থাৎ 100-র মধ্যে যদি আপনি 50 পান তাহলে আপনি পাস করবেন। তো অনেকেই মনে করেন যে হয়তোবা 50 পেলেই ভাইবা পরীক্ষা দিতে পারবেন, আসলে বিষয়টা এমন না। তো এখানে আপনাকে পাস করতে হলে কমপক্ষে 100-র মধ্যে 70 থেকে 80 নম্বর পেতে হবে। তো 70 যেরকম প্রশ্নই হোক না কেন 70 থেকে যদি 80 নম্বর পান তাহলে আপনি ভাইবা দিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আপনাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।